সমস্যা নেই, আশা করি তোমরা ক্লিয়ার কাট সবাই শুনতে পাচ্ছ। যদি ক্লিয়ার কাট শুনতে পেরে থাকো তাহলে আমরা পড়া শুরু করছি। যারা অ্যাকচুয়ালি ক্লাস করতে চাও ফ্যান্টাস্টিক, সবাই সুন্দর সুন্দর ক্লিয়ার, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। ওকে, আমরা লাইভটা আরেকবার করে আসি। চলো, আজকে আমরা পড়বো হচ্ছে নাউন। আমরা আজকে পড়বো হচ্ছে নাউন, এবং নাউন থেকে আমরা যখন পড়বো, নাউন পড়া শুরু করার আগে আমরা আজকে জানবো পার্টস অফ স্পিচ কাকে বলে। আমরা সবাই এটা আজকে একটা ছোট্ট অংশে আমরা পড়ে ফেলেছি, তারপর আরেকবার আলোচনা করি পার্টস অফ স্পিচ কাকে বলে। এক নম্বর কথা, স্পিচের পার্টস অর্থাৎ একটা বাক্যের প্রত্যেকটা শব্দকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদেরকে বলা হয় পার্টস অফ স্পিচ। এ হলো একটি কথা। তবে খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রথম শব্দটা, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে বলা হয় পার্টস অফ স্পিচ। যদি কোনো শব্দ বাক্যে ব্যবহৃত না হয় তখন কিন্তু তাকে পার্টস অফ স্পিচ সাধারণত বলা যায় না। তারপরও পরীক্ষায় কিন্তু অনেক সময় তাদেরকে পার্টস অফ স্পিচ। আমার নাম সজীব, এটা বাক্যে ব্যবহৃত হোক না। গো, গো শব্দটা একটা ভার্ব, কিন্তু মনে রাখতে হবে এই গো শব্দটা একটা ভার্ব, এটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। কখনো কখনো গো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। যেহেতু কখনো কখনো গো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, সেই জন্য অ্যাকচুয়ালি শব্দটা বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে তার উপরে। একইভাবে সেভ কথাটা, সেভ দিয়ে সবসময় ভার্ব বোঝানো হয়, সেভ দিয়ে সবসময় ভার্ব বোঝানো হয়। তুমি তো আমরা আজকে এত কিছু নিয়ে আলোচনা করবো না, আমরা শুধুমাত্র নাউন নিয়ে আলোচনা করবো। আশা করি খুব ক্লিয়ার। দেখো নাউন, যারা কথা শুনতে পাচ্ছ না আস্তে, এখনই কথা ক্লিয়ার হয়ে যাবে, নাথিং টু ওয়ারি, কথা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো আমরা আজকে পড়বো হচ্ছে নাউন নিয়ে। নাউন বলতে কোনো কিছু নামকে বোঝানো হয়। নাউন মানে কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকে নাউন বলে। এটাই হলো একদম সহজ কথা, একদম সহজ সংজ্ঞা। যা দিয়ে কোনো কিছু নাম বোঝানো হয় তাই নাউন। এর যে সহজ সংজ্ঞা পৃথিবীতে নাই, এবং অ্যাকচুয়ালি সেটাই সঠিক সংজ্ঞা। কিন্তু আমার তো এই সংজ্ঞা জেনে লাভ নেই। আমাকে পরীক্ষায় প্রশ্ন আসলে পরীক্ষায় উত্তর করতে হবে। মানে আমার মনে হয় যারা ক্লাস করছো না, অনেকের মনে হয় যে মাইকে তাদের নেটের সমস্যা কিনা। আমার মনে হয় নেটের সমস্যার কারণে সাউন্ডের সমস্যা হচ্ছে। আমার সাউন্ড বা মাইকে কোনো সমস্যা নেই। একজন কমেন্ট করেছে মাইকের সমস্যা, মাইকে কোনো সমস্যা নেই। ডান। এখন দেখো, পরীক্ষায় নাউন আসলে আমরা কিভাবে চিনবো, দ্যাট ইজ আওয়ার মেইন নর্ম। আমরা পরীক্ষায় নাউন আসলে কিভাবে চিনবো, দেখো একটা মজার সূত্র আগে শিখিয়ে দিই। একদম শুরুতে আমরা আজকে প্রথম জিনিসটা শিখবো, সেটা হচ্ছে তিনটা জিনিস আমরা শিখবো। এক হলো, আমরা একটা বাক্যকে যদি প্রশ্ন করি হু দ্বারা, প্রশ্ন করি হোয়াট দ্বারা, এবং প্রশ্ন করি হোম দ্বারা, হু, হোয়াট, হোম। আমরা একটা বাক্যকে যদি তিনটা প্রশ্ন করি, এই বাক্যটাকে যদি এই প্রশ্নটা করি, হু মানে কে, হোয়াট মানে কি, এবং হোম মানে কাকে, বাক্যটা যে উত্তরটা দিবে সেটাই হবে আমাদের নাউন। যেমন এই যে দেখো, অনেকেই বলছে সাউন্ডের সমস্যা নাই, আবার অনেকেই বলছে সাউন্ডের সমস্যা। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, আশা করি এটা সলভ হয়ে যাবে। এটা আমার কাছে আমি কোনো সাউন্ডের সমস্যা পাচ্ছি না। আমি যখন নিজে একবার শুনছি আমার কাছে কোনো সাউন্ডের সমস্যা মনে হচ্ছে না। তো দেখো, একটা বাক্যকে তাহলে তিনটা প্রশ্ন করা যেতে পারে। যেমন এই প্রশ্নটা আসছে, এখানে আমরা যদি খেয়াল করি, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন দ্য ডিফ ইয়ার্স। আমরা যদি এইটা খেয়াল করি, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার, এই লাইনটার অর্থ কি? কর্তৃপক্ষ বারবার ওয়ার্নিং দিলেও সেটা মানুষ কানে তোলে না। যেমন বারবার মাস্ক পরতে বলছে, যদি মাস্ক না পরে কেউ বাইরে যায় তাহলে তো জরিমানা হবে, এই কথাগুলো বলা হচ্ছে। তো মানুষ কিন্তু সেটা শুনছে না, এটাকেই বলা হচ্ছে ডিফ এয়ার, অর্থাৎ কেউ কানে তোলে না। এখন এই বাক্যটাকে যদি আমরা প্রশ্ন করি যে মানুষ কি কানে তোলে না, উত্তর হচ্ছে ওয়ার্নিং। তাহলে দেখো এখানে বাক্যটাকে কি বা হোয়াট দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে ওয়ার্নিং এখানে কিন্তু একটা নাউন। এই সহজ সূত্র দিয়ে তুমি কিন্তু উত্তর করতে পারবা যে ওয়ার্নিং আসলে এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওয়ার্নিং এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং এটা কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন, 39তম বিসিএস। আমি যে বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলাম সেই বিসিএস এর প্রশ্ন এটা। এবং তাহলে এটা একটা নাউন, এই জিনিসটা চিনে গেলা। এইবার একটা বোনাস তথ্য তোমাদেরকে আমি শিখিয়ে দিতে চাই। বোনাস তথ্যটা হচ্ছে, খেয়াল করো, যখন কোথাও এই ধরনের শব্দ পাবা যে আইএনজি যুক্ত এবং তার আগে যদি দা থাকে এবং তারপরে যদি অফ থাকে, এটা একটা সূত্র, এটা একটা টেমপ্লেট। তো দেখো, ভার্ব দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এই ধরনের জিনিসকে বলা হয় ভার্বাল নাউন। খুব সুন্দর করে বলা হয়েছে, এই ধরনের জিনিসকে বলা হচ্ছে ভার্বাল নাউন। তাহলে তুমি যখন ভার্বাল নাউন দেখবা, ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এইটাকে বলা হচ্ছে ভার্বাল নাউন। এই ধরনের কিন্তু অনেকগুলো উদাহরণ তুমি পাবা ভার্বাল নাউনের উদাহরণ। এটা 39তম বিসিএস এর প্রশ্ন। যে কোনো সময় তোমার ভর্তি পরীক্ষার প্রশ্নে এই জিনিস কিন্তু যে কোনো সময় যে কোনো দিন আসতে পারে।
কি দিয়ে প্রশ্ন করলাম, হোয়াট দ্বারা প্রশ্ন করলাম। মানুষ কি কানে তোলে না, মানুষ ওয়ার্নিং কানে তোলে না। ডান। ওকে, তো এরকম একটা তাহলে আমরা শিখে গেলাম। এরকম সূত্রে হলো যে আমরা হোম, হোয়াট এবং হোম, হু, হোয়াট, হোম, এই একটা প্রশ্ন করে কিন্তু নাম খুঁজে পেতে পারি। এইটা খুব গুরুত্বপূর্ণ। সাফিক্স উপসর্গ, অর্থাৎ কোন শব্দে যুক্ত এই সকল সাফিক্স থাকলে খুবই 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 গুরুত্বপূর্ণ। যারা ক্লাসটা দেখছো, এই সাফিক্স গুলা দেখলেই চিনতে পারতে হবে। এটা যদি পরীক্ষায় পেয়ে যাও, বুঝবে এরা সবাই না। শন, দেখো টিআইওএন, আমরা অসংখ্য শব্দ এক্সামিনেশন, রাইট, অ্যাকশন, টিআইওএন নাই এমন খুব কম শব্দ, এমন শব্দ আছে আমরা অসংখ্য অসংখ্য শব্দ চিনি যাদের শেষে টিআইওএন আছে। তাহলে যেখানেই টিআইওএন থাকবে মনে রাখতে হবে সেটা একটা নাউন। আবার এসআইওএন, যেখানে এসআইওএন থাকবে, যেমন কনফিউশন, কনফিউশন এটা কি, এটা দাগাতে কিন্তু কনফিউশন হয়েও না। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কনফিউশন কিন্তু একটা নাউন। মাঝে মাঝে সাউন্ডের সমস্যা বেশ কমপ্লেন করছো, এখন শুনছি। আমার কাছে তো আসলে তেমন কোনো যাই হোক, এখানে অনেকে বলছে যে সাউন্ডের সমস্যা নাই। হ্যাঁ, এখানে নো মিন্স নো বলছে, ঠিক আছে তো স্যার, আমিও তো বলছি যে ঠিক আছে। মুনতাহা সানজিদা সিফাতুল্লাহ, হ্যাঁ, চমক বলছে যে সাউন্ডে কোনো সমস্যা নাই। হ্যাঁ, মেহেরুন্নেসা বলেছে ক্লিয়ার, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, সাদ এখানে আমার ভিডিওটা দেখছে। সাদ, বলো তো সাউন্ড তুমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? কোনো ফোকাস করবো না। যারা সাউন্ড আসলে কোনো কারণে মনে হচ্ছে সাউন্ডের সমস্যা, এই ভিডিও আমরা ইউটিউবে আপলোড করবো, নাথিং টু ওয়ারি, এই ভিডিও আমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবো। ওকে, লেটস বিগিন। আমরা নাউন আজকে পড়ে শেষ করব। আমি আর এখন তোমাদের কমেন্টে না, আচ্ছা, তাহলে কি কি সাফিক্স থাকলে আমরা জানবো যে এরা সবাই নাউন হবে? দেখো, টিআইওএন, এসআইওএন, ইআর, যেমন ড্রাইভার, ইআর দিয়ে সাফিক্স, ইআর সাফিক্সটা আমরা অসংখ্য শব্দ জানি, যেমন ড্রাইভ প্লাস ইআর, এটাকে বলা হচ্ছে ড্রাইভার, রাইট। ওআর, অ্যাক্টর, ডিরেক্টর, আমরা অসংখ্য অসংখ্য শব্দ চিনি, যেগুলাতে এরকম ওআর দেওয়া আছে। তারপরে ডম, দেখো খুব গুরুত্বপূর্ণ, ফ্রিডম, এটা কিন্তু অলরেডি পরীক্ষায় আসছিল। তাহলে এই যেগুলো দাগিয়ে দিচ্ছি, ডম, হুড, নেস, একদম দেখে রাখতে হবে। আবার কোনো কিছু শেষে যদি টিএইচ থাকে, গ্রোথ, ধরে নিবা সেটা একটা নাউন। কোনো কিছু শেষে টিএইচ থাকলে সেটা একটা নাউন। কোনো কিছু শেষে মেন্ট, আমরা কিন্তু অনেক কিছু জানি, ম্যানেজমেন্ট, রাইট, মেন্ট কথাটা আছে এমন অনেক জায়গায়, ঠিক আছে। তাহলে এখানে মেন্ট কথাটা দেওয়া আছে, মেন্ট যেখানে পাবা, মেন যেখানে তুমি মেন পাবা, মনে রাখবা সেটা একটা নাউন। এবং এন্ডস এবং এএনসি এবং ইএনসি, এইগুলো যেখানে পাবা, অল আর নাউন। এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো আমি খেয়াল করিয়ে দিলাম। দিজ আর ভেরি ভেরি ক্রুশাল এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ। টিআইওএন, এসআইওএন, ইআর, ওআর, ডম, হুড, নেস, গ্রোথ, হ্যাঁ, এগুলো সবগুলো কিন্তু দারুণ দারুণ গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমাকে পারতে হবে। এখানে যেগুলো দাগিয়ে দিলাম, মাস্ট টু নো। তারপর দেখো প্লিজার, ইউআরই, আবার শেষে অনেক কিছু শেষে আমরা ওয়াই দিয়ে শেষ করি, যেমন ডিসপেন্সারি, ভিক্টোরি, এইগুলো সাফিক্স যে সকল শব্দের শেষে থাকবে তারা সবাই নাউন। পরীক্ষায় কিন্তু এইগুলা পরীক্ষায় আসবে। আশা করি এই সাফিক্সগুলো দেখা মাত্র তুমি কিন্তু পরীক্ষার হলে চিনতে পারবা। ওকে, তো আশা করি পারবা। এবার পরীক্ষায় এই শব্দগুলো থেকে তো প্রশ্ন আসেই, আরেকটা জিনিস থেকে প্রশ্ন আসে, নাউন। এখন সেইটা নিয়ে আলোচনা করবো যে নাউন কত প্রকারের হয়। তো দেখি, আমাকে জানাও তো, তোমরা কমেন্ট করে জানাও তো নাউন কত প্রকার, দেখি কার কতটুকু জানা আছে। যে পারবে তার জন্য আমার পক্ষ থেকে দেখি কে কে পারে। নাউন কয় প্রকার বলো? নাউন কত প্রকার? তো
তোমরা উত্তর না দেওয়া পর্যন্ত আমরা পরের প্রশ্নে যাব না। হ্যাঁ, নো মিন্স নো বলেছে নাউন হচ্ছে 5 প্রকার। লিমন ইসলাম রাজ বলেছে নাউন হলো 5 প্রকার। সুমাইয়া আশরাফ সাইমা বলেছে 5 প্রকার। খাদিজা আক্তার বলেছে 5 প্রকার। আকরামুল হক বলেছে 5 প্রকার। বাপ্পি মিয়া 5 প্রকার। সাইফুল ইসলাম আকাশ 5 প্রকার। মেহেদি হাসান, অঙ্কন, সীমান্ত, ওকে, সবাই 5 প্রকার। এখানে শুধুমাত্র হাইড্রা, মানুষের মধ্যে একটা হাইড্রা কোথা থেকে আসলো, হাইড্রা ভালগারিস, ও বলছে নাউন হলো 2 প্রকার। এইটা একটা মজার বিষয়। সুমি চমক বলছে 6 প্রকার। চমক একা মানুষ কয়টা উত্তর? আচ্ছা, চমক 6টা। নাইম হাসান নাইম, দ্যাটস আ ফ্যান্টাস্টিক অ্যান্সার। ও বলছে প্রধানত 2 প্রকার। অঙ্কন 2 প্রকার। হেলেন ফাবিয়ানা 6 প্রকার। আচ্ছা, চমক 6 প্রকার, মোট 5 প্রকার। ওকে, এস এম সীমান্ত বলেছে 100% শিওর 5 প্রকার। ওকে, ঠিক আছে, আমি যারা উত্তর দিয়েছো কাউকে আমি ছোট করব না, কারো উত্তরটাই ভুল না। আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি সেই অনুসারে নাউন আসলে 5 প্রকার, রাইট? কিন্তু আমি তোমাদেরকে আজকে জানিয়ে দিতে চাই যে যদি আমরা বলতে চাই আসলে নাউন হলো মূলত, আমি জিজ্ঞাসা করেছিলাম মূলত কয় প্রকার, নাউন আসলে দুই প্রকার। একটাকে বলে প্রপার নাউন, আর একটাকে বলে কমন নাউন। বাকি যত নাউন আছে সবগুলোই কমন নাউনের প্রকারভেদ। তুমি যা যা জানো প্রপার এবং কমন ছাড়া যত নাম জানো সবগুলোই আসলে কমন নাউনের বিভিন্ন টাইপ। এই জিনিসটুকু তোমাদেরকে আমি আজকে জানাতে চাই। এটা একটা খুব মজার তথ্য। নাউন আসলে মূলত 2 প্রকার, একটা হলো প্রপার আর একটা হলো কমন। তো কমন, বাকি সবকিছু কমন নাউনের প্রকারভেদ আজকে আমরা তাহলে জানবো। তাহলে জেনে গেলে আশা করি পারবা। এখন তাহলে 2 প্রকার নাউন সম্পর্কে আমরা আগে জানবো, তারপরে প্রপার নাউনের প্রত্যেকটা ভাগ সম্পর্কে জানবো। প্রপার নাউন আবার 9 প্রকার, প্রত্যেকটা ভাগ সম্পর্কে জানবো। প্রত্যেকটা ভাগ সম্পর্কে জানলে তুমি পুরোপুরি ক্লিয়ার কাট পেরে যাবা। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা পড়বো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের একদম কথা হচ্ছে প্রপার নাউন মানে স্পেসিফিক নেম। এখানে দেখো একটা শব্দ বলা হচ্ছে স্পেসিফিক নাম। যেমন তোফায়েল আহমেদ সজীব, এটা একটা মানুষের নাম, এটা কিন্তু একটা গোষ্ঠীর নাম না। একইভাবে এখানে যারা কমেন্ট করছো, নাইম হাসান নাইম, আজগর আলী, ঠিক আছে, তারপরে হেলেন ফাবিয়ানা, এগুলো সব স্পেসিফিক মানুষের নাম, এগুলোকে বলে প্রপার নাম। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি মাইকেল স্পেসিফিক মানুষের নাম। তারপরে আফ্রিকা স্পেসিফিক একটা দেশের নাম, একটা মহাদেশের নাম। ইউনাইটেড নেশনস, এটা একটা স্পেসিফিক সংগঠনের নাম। টাওয়ার অফ লন্ডন, ঠিক আছে। তো এইগুলো হলো সবগুলাই প্রপার নাউন, যেগুলো স্পেসিফিক নাম। কারণ নাম, ওই যে একটা কথা বলা হয় না, যেখানে আসিব শব্দটার অর্থ কি, এখানে নাইম বলছে যে আসিব মানে কি আমি ঠিক জানি না আসলে। আচ্ছা, হঠাৎ সাউন্ড অফ হয়ে যাচ্ছে, একটা কারণ হতে পারে আমি কিন্তু মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছি, সেটা একটা কারণ হতে পারে। সাউন্ডের যে প্রবলেম, আমার মনে হয় না যারা ক্লাস করছো তারা তো শুনতে পারছো, এই মুহূর্তে 28 জন ক্লাস করছে। আচ্ছা, তো আমরা কিভাবে প্রপার নাউন চিনবো? যখনই কোনো একটা নাম এক্স্যাক্টলি স্পেসিফিক একটা নাম বুঝাবে কোনো একটা মানুষের বা কোনো একটা জায়গার বা কোনো একটা বস্তুর, তখনই সেটাকে বলা হবে প্রপার নাউন। কথা পরিষ্কার? আচ্ছা, তাহলে কমন নাউন কাকে বলে? এই স্পেসিফিক নাম ছাড়া বাকি যত নাউন আছে সবকিছুই হলো কমন নাউন। আমরা মূলত কমন নাউন দিয়ে বাকি সবকিছু কমন নাউনের অন্তর্ভুক্ত। তারপরও কমন নাউনকে আলাদাভাবে একটা জিনিস বলা হয়, আলাদাভাবে একটা ক্যাটাগরি বলা হয়। কমন নাউনের ক্যাটাগরি দেখো, কমন নাউন বলতে একটা কমন গ্রুপের কথা। যেমন কার, দেখো কার তো অনেক ধরনের আছে। যারা কারের নাম জানো, দুই একটা গাড়ির নাম বলো তো, কি কি ধরনের কার আছে, কোন কোন ব্র্যান্ডের কার আছে বলো তো, দুই একটা ব্র্যান্ডের নাম। কার কেমন আইডিয়া দেখি, কয়েকটা কারের নাম বলো। কার দেখি কার কেমন আইডিয়া আছে, কয়েকটা কারের নাম বলো। অঙ্কন, রোকাইয়া, দুই একটা কারের নাম বলো। কার উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন টয়োটা, রেঞ্জ রোভার। হ্যাঁ, চমক সরকার বলেছে ফোর্ড, আমেরিকান কোম্পানি। লিমন ইসলাম রাজ বলেছে টেসলা, ভেরি গুড, টেসলা একটা কার। আলামিন বলেছে অডি। কামরুন নাহার বলেছে নিসান, ভেরি গুড। আদিবা রহমান বলেছে প্রিমিও, আমাদের একটা প্রিমিও আছে, দ্যাটস গুড, খুব ভালো। আদিবা রহমান অ্যালিয়ন বলেছে এবং আলামিন বলেছে মার্সিডিজ। তোমরা ফ্যান্টাস্টিক। তাহলে তোমরা যে নামগুলো কমেন্ট করছো এইগুলো হলো প্রপার নাউন। তোমরা যে নামগুলো এখন কমেন্ট করছো, ফেরারি, পাজেরু, পাজেরু বানানটা ভুল হয়েছে, তবে পাজারু লিখেছে ও, পাজেরু বানান ঠিক করে নাও। এই প্রত্যেকটা নাম তোমরা এখন যেটা কমেন্ট করছো, বিএমডাব্লিউ, এক্সিও, করোলা, তোমরা যেগুলো কমেন্ট করছো, তালাল, সব তালাল নাম। আদিবার বলেছে অডি, আদিবা করোলা,
প্রিমিও ফোর্ড, ল্যাম্বরগিনি, অনেক অনেক নাম। তোমরা যেটা কমেন্ট করছো সেগুলো সবগুলাই হলো প্রপার নাউন। আর তাহলে প্রপার নাউন, এটার কমন নাউন হচ্ছে কার, তাই না? তারপর ম্যান, আমি হলাম একজন মানুষ, তোমরা সবাই মানুষ, তোমার নামটা হলো একটা প্রপার নাউন, কিন্তু তুমি আমি যে ম্যান, এই ম্যান শব্দটা একটা কমন নাউন। তারপর ব্রিজ, বাংলাদেশের কয়েকটা বিখ্যাত ব্রিজের নাম বলো তো। হয়েছে, কারের নাম বলার থামাও একটু, সবাই খুব ভালো জানো, নোভা নামে যে কোনো গাড়ি আছে আমি জানি না। কয়েকটা ব্রিজের নাম বলো, যেমন যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু। ভেরি গুড। বাংলাদেশের কয়েকটা ব্রিজের নাম বলো। একটা যমুনা সেতু, একটা পদ্মা সেতু, একটা কর্ণফুলী সেতু। এখানে যে মিনহাজ খুব সুন্দর বলেছে, মিনহাজ বলেছে রূপসা ব্রিজ। রূপসা ব্রিজ হলো খুলনায়, পদ্মা, যমুনা। এই যে পদ্মা, যমুনা, রূপসা, এগুলো সব প্রপার নাউন। আর এইটা কিন্তু ব্রিজ, ব্রিজ শব্দটা কিন্তু একটা কমন নাউন। ঠিক আছে। টাউন, যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এইগুলো সব প্রপার নাউন, কিন্তু টাউন শব্দটা কিন্তু নিজে একটা কমন নাউন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে। যেমন স্ট্রিট, স্ট্রিট শব্দটা একটা কমন নাউন, কিন্তু ক্যানবেরি স্ট্রিট, দ্যাটস আ প্রপার নাউন। মুভি, আমরা অসংখ্য মুভির নাম বলতে পারবো, যেমন একটা মুভির নাম টেকেন, খুব বিখ্যাত একটা মুভি টেকেন। তো টেকেন মুভিটা হলো প্রপার নাউন, কিন্তু মুভি শব্দটা হলো কমন নাউন। আশা করি কমন নাউন বুঝতে পারবা। এখন এখানে একটা সুন্দর জিনিস শিখিয়ে দিই, কমেন্ট করা থামাও, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে রাখতে হবে, কমন নাউন গুলোকে কখনোই বড় হাতে লেখা যাবে না। আর কমন নাউন ডাজন্ট স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। তুমি যখন কমন নাউন লিখবা, তুমি কখনোই কমন নাউনটাকে বড় আকারে লিখতে পারবা না। যেমন ডগ কথাটা ডিটা তুমি কখনো বড় লিখতে পারবা না যদি সেটা সেন্টেন্সের মধ্যে থাকে, তুমি চাইলেও লিখতে পারবে না। যদি না এটা সেন্টেন্সের শুরুতে থাকে বা টাইটেলে থাকে, এই দুই জায়গা ছাড়া তুমি কমন নাউনকে চাইলেও বড় করে লিখতে পারবে না। আমরা অনেক সময় কিন্তু লিখতে গিয়ে ভুলে, যেমন হি ডিসওবেইড আ ডিরেক্ট অর্ডার। এখানে অর্ডার কিন্তু অনেক ধরনের অর্ডার হতে পারে। অর্ডার একটা কমন নাউন, এখানে অর্ডার কথাটা বড় হাতের ও দিয়ে লেখা হয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভুল। তাহলে হি ডিসওবেইড আ কমন অর্ডার, তো এইটা লেখা যাবে না, এখানে ওটাকে ছোট হাতে লিখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো যেমন ইট ইজ দ্য লার্জেস্ট চার্চ, চার্চ শব্দটা কিন্তু একটা কমন নাউন। চার্চের অনেক ধরনের নাম হতে পারে, ঢাকার চার্চ, কুমিল্লার চার্চ, চট্টগ্রামের চার্চ, কিন্তু চার্চ একটা কমন নাউন। চার্চ কখনোই বড় হাতের সি হবে না, চার্চ সবসময় ছোট হাতের সি হবে। তাহলে এখানে কমন নাউন, এটা কখনোই বড় হাতের লেখা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। রাতুল বুঝতে পারলে কিনা? ফাহিম, কমন নাউন যদি সেন্টেন্সের ভেতরে থাকে, তুমি পার্ট দেখায় বা বড় করে ইম্পর্টেন্ট বোঝানোর জন্য তুমি কখনোই লিখতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যা যা নাউন চিনি সেই সবগুলো নাউন আসলে কমন নাউনের শ্রেণী বিভাগ। কমন নাউনকে মূলত 9 ভাগে ভাগ করা যায়। আমরা এখন সেই কমন নাউন সম্পর্কেই পড়বো, টাইপস অফ কমন নাউন। আমরা এখন মূলত সেটা সম্পর্কেই পড়বো। তো দেখো, টাইপস অফ কমন নাউন কি কি পড়বো। প্রথমেই দেখো দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এইটা সবাই জানি, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। অ্যাবস্ট্রাক্ট, দেখো অ্যাবস্ট্রাক্ট শব্দটার অর্থ হচ্ছে যেটাকে তুমি দেখতে পাবা না বা ধরতে পারবা না, স্পর্শ করতে পারবা না। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেই নাউন যাকে তুমি স্পর্শ করতে পারবা না বা দেখতে পারবা না। তাহলে কি কি এমন বিষয় আছে যেগুলোকে স্পর্শ করা যায় না? যেমন কারো ভয়, ওর ভয়ের ওর এক্সপ্রেশনটা দেখতে পাবা, কিন্তু এক্সাক্ট ভয় জিনিসটা কোনটা সেটাকে তুমি কখনো ধরতেও পারবা না, সেটাকে তুমি কখনো দেখতেও পাবা না। একই রকম ভাবে সহানুভূতি, সিম্প্যাথি, মানুষটার আচরণটা দেখতে পাবা, কিন্তু সিম্প্যাথি জিনিসটাকে তুমি কখনো বুঝতে পারবা না, দেখতে পারবা না। তো ফিলিংস, স্বাধীনতা, এই যে শব্দগুলো, অ্যাঙ্গার, মানুষের রাগ, তুমি রাগ বুঝতে পারবা, কিন্তু রাগ জিনিসটা কোনটা, যে ওর মধ্যে থেকে রাগটাকে আমি বের করে আনলাম, এই জিনিসকে তুমি দেখতে পারবা না। ইমোশনস, কোয়ালিটিস, যেমন অনেস্টি, সততা একটা বিষয়, সততা জিনিসটা কিন্তু তুমি কখনো দেখতে পারবা না বা স্পর্শ করতে পারবা না। ঠিক আছে। তারপর চাইল্ডহুড, শৈশব, শৈশব বলে একটা ছোট কাল, মানুষ ছোট কালটাকে বলে শৈশব, কিন্তু এক্সাক্ট শৈশব জিনিসটাকে স্পর্শ করা সম্ভব না। তো এই যে টার্মগুলা, এইগুলা একবার আমরা তো এই পিডিএফটা দিয়ে দিব। এই ধরনের পিডিএফ তোমরা যদি পেতে চাও আমাদের কোর্সে তোমরা চাইলে জয়েন করতে পারো।
এই পিডিএফ আজকের যারা ফ্রি ক্লাসে সবাইকে এই পিডিএফ দিয়ে দিব, যাতে তোমরা নাউন সম্পর্কে পুরোপুরি বস হয়ে যেতে পারো। এইগুলো রিডিং পড়তে হবে, যে এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো দুই একবার রিডিং পড়লেই তুমি কিন্তু বুঝতে পারবা যে এইগুলাকে ধরা যায় না, কিন্তু এগুলোকে স্পর্শ করা যায় না, দেখা যায় না, এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের ঠিক উল্টা হচ্ছে কনক্রিট নাউন, যেটাকে তুমি ধরতেও পারবা, টাচও করতে পারবা। যেমন একটা গাছ, ঠিক আছে? মেঘ, গার্লিক। তো খেয়াল করো এখানে গাছ, মেঘ, গার্লিক, এখানে দেখো গাছ এটা কিন্তু একই সাথে কমন নাউনও হতে পারে, আবার একই সাথে কনক্রিট নাউনও হতে পারে, কারণ গাছ পৃথিবীতে লাখ লাখ তো প্রত্যেকটা গাছের প্রজাতি আলাদা, প্রত্যেকটা, সেজন্য ট্রি কিন্তু একটা কমন নাউন হতে পারে, আবার একটা কনক্রিট নাউন হতে পারে। তো যেগুলোকে মূলত ধরা যাবে সেগুলো সবগুলোকে বলা হবে কনক্রিট নাউন। বাস্তব দুনিয়ার যত যা ধরা যাবে সেগুলো কিন্তু সব কনক্রিট নাউন। আমরা যাতে অবশ্যই এই কথাটা মনে রাখি, ঠিক আছে? তাহলে যেমন ক্যামেল, একটা উটকে তুমি ধরা যাবে, তাহলে এটা একটা কনক্রিট নাউন। ডটার, একটা কন্যা শিশুকে তুমি বুঝতে পারবা, দেখতে পারবা, ধরতে পারবা, রাইট? একটা পেঁচাকে তুমি ধরতে পারবা, এগুলো সব কনক্রিট নাউন। আচ্ছা, এইবার হলো কালেকটিভ নাউন। এই জিনিসটা গুরুত্বপূর্ণ, একটা গ্রুপ বোঝানো হয়। তাহলে কালেকটিভ নাউন গ্রুপ বলতে দেখো একটা ক্লাস, যেমন ক্লাস 12, ক্লাস 12, আমরা যদি এই কথাটা বলি যে ক্লাস 12, তাহলে ধরতে হবে। আচ্ছা, এখানে দু একজন প্রশ্ন করেছো যে ফ্রিডম নাউন, ডম আবার অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? আমরা তো একটু আগে শিখলাম যে ডম কথাটা যেখানে থাকবে সাফিক্স হিসাবে সেটা হবে নাউন। তাহলে ফ্রিডম একটা নাউন। পরীক্ষা যদি প্রশ্ন আসে ফ্রিডম কোন টাইপের নাউন, উত্তর হবে ফ্রিডম অ্যাবস্ট্রাক্ট টাইপের নাউন, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ বলতে একটা গ্রুপ, যেখানে একটা গ্রুপ বোঝাবে। যেমন ক্লাস 12, ক্লাস 12 এর নটরডেম কলেজের ক্লাস 12, ভিকারুনেসের ক্লাস 12, রাজুক কলেজের ক্লাস 12 বা চিটাগাং কলেজের ক্লাস 12, বোঝাবে যে এখানে 100, 200, 300, 500টা স্টুডেন্ট আছে, একটা গ্রুপ বোঝানো হয়। যেমন কোম্পানিতে অনেকগুলো মানুষ কাজ করে, 100, 200, 500, যে কোনো সংখ্যা, তাই না? একটা গ্রুপ বোঝানো হবে। টিম, একটা টিমে 2 জন, 3 জন, 5 জন, যে কোনো সংখ্যা কাজ করতে পারে। ক্রাউড, জনসমষ্টি বোঝানো হয়। এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? ট্রাইব, বাঞ্চ, গ্রুপ, একটা গ্রুপ বলতে, তাহলে এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে। একটা স্কুল, এই স্কুল মানে কিন্তু এখানে এই স্কুল বলতে কিন্ডারগার্টেন স্কুল বা হাই স্কুল এক্সাক্ট সেটা বোঝায় না। স্কুল বলতে একটা গ্রুপ অফ পিপলকে বোঝানো হয়। অনেক সময় একটা গ্রুপ অফ পিপলকে স্কুল শব্দটা দিয়ে ডাকা হয়। এই যে শব্দগুলো, এগুলো সবগুলো কালেকটিভ নাউন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে তোমাকে তখন কিন্তু এই শব্দগুলো থেকে উত্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কালেক্টিভ নাউন দেখলেই চিনতে পারবা এটা আহামরি ইম্পর্টেন্ট। আমরা যখন প্রশ্ন সলভ করব, আমরা এটা দ্রুত শেষ করে আমরা প্রশ্ন সলভ করব, তখন দেখবা যে তুমি খুব ভালো পারছো। হ্যাঁ, ডান। এইবার হলো কম্পাউন্ড নাউন। এটা খুব মজার নাউন। কম্পাউন্ড শব্দের অর্থ হলো যৌগিক। আশা করি তোমরা সবাই এই কথাটা জানো। কম্পাউন্ড শব্দের অর্থ যৌগিক, দুইটা শব্দ মিলে একটা শব্দ, তিনটা শব্দ মিলে একটা শব্দ। যদি কখনো এরকম কোনো নাউন দুইটা বা তিনটা শব্দ মিলে একটা শব্দে পরিণত হয়, সেই জিনিসটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। তো যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, মাদার ইন ল অর্থাৎ শাশুড়ি, ঠিক আছে? ফরগেট মি নট, আমাকে কখনো ভুলো না, এটা কিন্তু একটা শব্দ। পেপার ক্লিপ, পেপার এবং ক্লিপ দেখো হাইফেন দিয়ে যুক্ত করা হয়েছে, এগুলো কিন্তু সব কম্পাউন্ড নাউন। আবার কোথাও কোথাও হাইফেন থাকে না, যেমন ব্ল্যাক মার্কেট, ঠিক আছে? ব্ল্যাক মার্কেট মানে কালো বাজারি, এটা কিন্তু একটা নাউন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। বোর্ড অফ মেম্বার্স, এটা কিন্তু একটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, বোর্ড অফ মেম্বার্স। ওয়াশিং মেশিন, দুইটা জিনিস মিলে একটা শব্দ। এগুলো কি ধরনের নাউন? এগুলো হলো কম্পাউন্ড নাউন। এবং অনেক জায়গায় কিন্তু এখানে কিন্তু শব্দগুলোর মধ্যে একটা গ্যাপ আছে, তাই না? কিন্তু কিছু কিছু কম্পাউন্ড নাউন আছে যেখানে শব্দগুলোর মধ্যে কোনো গ্যাপ নাই। যেমন পিক পকেট, পিক পকেট মানে পকেট মারা। আমরা অনেক সময় ঢাকার রাস্তায় চলতে গেলে পকেট মারের শিকার হই। আমি এই পর্যন্ত জীবনে কখনো হই নাই, তোমরা ছোট মানুষ, তোমাদেরও হওয়ার কথা না, কিন্তু সবাই তোমরা পকেট মার কথাটার সাথে পরিচিত, রাইট? তো পিক পকেট, পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে যে পিক পকেট কথাটা দ্বারা কি বোঝায়, উত্তর হচ্ছে পিক পকেট দ্বারা একটা কম্পাউন্ড নাউনকে বোঝানো হয়। আশা করি উত্তর করতে পারবা। ওয়াটার বোতল, কোর্ট মার্শাল, এই শব্দগুলো যদি পরীক্ষায় তুলে দেয়, তোমাকে কিন্তু বলতে পারতে হবে যে দিস আর সিঙ্গেল ওয়ার্ড এবং এইগুলো প্রত্যেকটাই কিন্তু কম্পাউন্ড নাউন, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে ব্ল্যাক বার্ড, ওই যে পড়াচ্ছিলাম যে দুইটা শব্দ মিলে ব্ল্যাক বার্ড, স্নোম্যান,
দেখো দুইটা শব্দ মিলে কিন্তু একটা শব্দ তৈরি করেছে। যখন এই ধরনের প্রশ্ন আসবে যে স্নোম্যান কি ধরনের নাউন, উত্তর হবে স্নোম্যান একটা কম্পাউন্ড নাউন। কথা পরিষ্কার? আচ্ছা, এইবার একটা তোমাদেরকে বোনাস জিনিস শিখিয়ে দেই। এটা কিন্তু মজার, এটা কিন্তু কেউই পারার কথা না, এই ক্লাসটা যারা করবে তারা শুধু করতে পারার কথা। বোনাস জিনিসটা শিখিয়ে দেই। আচ্ছা, তার আগে একটু, এই যে কম্পাউন্ড নাউন, এটা কি নতুন শিখলা নাকি আগে? যারা ক্লাস করছো একটু একটু বলো যে কি কি নতুন শেখা হচ্ছে কিনা। হুমায়রা নতুন নতুন ভাইয়া থ্যাংক ইউ। এখানে চমক বলেছে, রাসেল কবির বললো নতুন শিখেছে। আচ্ছা, সুমনা আক্তার বললো যে ডিসকানেকশন হচ্ছে, আমি ঠিক জানি না। নাইম হাসান নাইম বললো একদম নতুন। ওকে, ভেরি গুড, তার নতুন শিখছো। ফাহিম বললো নতুন। এবার আরেকটা নতুন শেখাবো। দেখো এই কম্পাউন্ড নাউনগুলোকে যখন প্লুরাল করা হবে, কম্পাউন্ড নাউনগুলোকে যখন প্লুরাল করা হবে, কম্পাউন্ড নাউনগুলোকে কখন প্লুরাল করা হবে দেখো কিভাবে প্লুরাল করা হয়। যেমন মাদার ইন ল, দেখো মানুষের শাশুড়ি তো একজন থাকে, কিন্তু থাকে না যে মানুষের শাশুড়ি একজন থাকে কিন্তু থাকে না যে মামা শাশুড়ি, খালা শাশুড়ি। তো মনে করো তোমার বাসায় শাশুড়ির একটা দল আসছে, তোমার যখন বিয়ে হবে তখন তোমার, যে আমার বাসায় অনেকজন শাশুড়ি এসেছে, মাই মাদার্স ইন ল হ্যাভ কাম টু মাই হাউস। তাহলে মাদার্স যখন তুমি বলবা তখন কিন্তু এটা হবে প্লুরাল। তো এইখানে খেয়াল করো, মাদার ইন ল কিন্তু হলো না, শব্দটা কিন্তু মাদারের সাথে গিয়ে যুক্ত হয়ে গেল। ঠিক আছে, তো মাদারের সাথে যুক্ত হলো। আবার পেপার ক্লিপ, আমার অনেকগুলো পেপার ক্লিপ আছে, আই হ্যাভ মেনি পেপার ক্লিপস। এইখানে খেয়াল করো, এক জায়গায় এসটা যুক্ত হলো শেষে, আরেক জায়গায় এসটা যুক্ত হলো মাঝে, মানে প্রথম শব্দের সাথে। আসলে যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে যে যদি একটা কম্পাউন্ড নাউনে যে শব্দগুলো থাকবে তার মধ্যে কোনো একটা শব্দের ভূমিকা সবচেয়ে বেশি থাকে, বা সেই শব্দটাকে যদি প্রিন্সিপাল ওয়ার্ড বলা হয়, তাহলে প্লুরাল করার সময় সেই প্রিন্সিপাল ওয়ার্ডের সাথে আমাদেরকে এস বা ইএস যুক্ত করতে হবে। যেমন মাদার ইন ল, এখানে আসলে মাদারের ভূমিকাটা সর্বাধিক। এখানে ইন ল কথাটা তো অনেকের সাথে আছে, কিন্তু এখানে মাদার কথাটা প্রিন্সিপাল ওয়ার্ড, তাহলে এখানে মাদার্স ইন ল হবে। আবার পেপার ক্লিপ, এখানে যখন দুইটার কোনোটাকে প্রিন্সিপাল ওয়ার্ড সিলেক্ট করা যাবে না, তখন যা শব্দের শেষে এস বা ইএস যুক্ত করে দিতে হবে। যখন তুমি ঠিক করতে পারবা না যে কোনটা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ওয়ার্ড, পেপার এবং ক্লিপ দুটাই গুরুত্বপূর্ণ, দুটা জিনিস একসাথেই দরকার হয়, যখন দরকার হয় তখন তাহলে পেপার ক্লিপস। ঠিক আছে, তাহলে এইভাবে উত্তরটা করতে হবে আমরা। একইভাবে ফরগেট মি নটস, এখানে এক্স্যাক্টলি কোনটা ফরগেট মি নটস, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। আমাকে ভুলো না, কাকে তুমি কম গুরুত্ব দিবা, তাহলে এখানে এসটা হবে সবার শেষে। ঠিক আছে, আশা করি বোনাস জিনিসটা বুঝতে পেরেছো। নাউনকে আমরা প্লুরাল করব তখন এস বা ইএস আমরা যুক্ত করব একদম শেষে, যদি শব্দগুলোতে প্রিন্সিপাল ওয়ার্ড বের করা না যায়। আর যদি প্রিন্সিপাল ওয়ার্ড বের করা যায় তাহলে প্রিন্সিপাল ওয়ার্ডের সাথে, তাহলে মাদার ইনলোটা হচ্ছে মাদার্স ইনলো। ঠিক আছে, আচ্ছা। অনেকে বলেছে আমার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি আমার ডিসকানেক্ট হয়ে গেছে কিনা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ কিনা অ্যাকচুয়ালি বলো তো। অনেকে বলেছে মফস্বল শহরে কলেজ এগুলো পড়ায়নি। ঠিক আছে, রোকেয়া সুলতানা বলেছে এগুলো পড়ায়নি। হ্যাঁ, হতে পারে যে আমাকেও যে পড়াইছিল ব্যাপারটা তা না, এগুলো নিজে নিজে পড়তে হবে। আচ্ছা, এবার জেন্ডার স্পেসিফিক নাউন, কিছু নাউন আছে যেগুলো দিয়ে শুধু মানুষ পুরুষকে বোঝায়, কিছু নাউন আছে যেগুলো শুধু মহিলাকে বোঝানো হয়। এইটা তোমরা রিডিং করে নিবা, এটা এখানে ক্লাসে বোঝানোর কিছু নাই, এটা তো দেখেই বোঝা যায় যে এগুলো হলো মহিলাবাচক শব্দ, এগুলো হলো পুরুষবাচক শব্দ, তাই না। এটা কিন্তু আমরা যখন জেন্ডার পড়বো তখন আরো ভালো পারা যাবে। আজকের এই ক্লাসে এটা আমরা খুব একটা আহামরি গুরুত্ব দিয়ে পড়বো না। ঠিক আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না।
আমরা পড়বো খুব গুরুত্ব দিয়ে জিরান্ড। এখন যে শব্দটা পড়বো সেইটা আসলে খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। যারা ক্লাসটা করছে 79 জন ক্লাস করছে, কম না কিন্তু সংখ্যাটা, আমরা এই জিনিসটা খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বো, সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড কি পড়বো আমরা, খেয়াল করো। জিরান্ড কাকে বলে? পরীক্ষা কিন্তু এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসবে। সকল জিরান্ডের শেষে আইএনজি থাকে এবং আ জিরান্ড ইজ এ নাউন ফর্ম ফ্রম আ ভার্ব। তাহলে জিরান্ড হলো একটা নাউন যেটা কিনা একটা ভার্ব থেকে তৈরি হয়। তোমাকে যদি পরীক্ষা প্রশ্ন বলা হয় যে জিরান্ড আসলে কি, উত্তর করবে জিরান্ড আসলে নাউন। দ্যাটস দ্য মেইন থিং, খুবই গুরুত্বপূর্ণ। জিরান্ড আসলে কি? জিরান্ড আসলে নাউন যেটা জন্ম হচ্ছে ভার্ব থেকে। তাহলে কিভাবে চিনবা জিরান্ড? জিরান্ডের শেষে সবসময় আইএনজি থাকবে। যেমন রানিং দ্য টেপ উইল ক্লিয়ার এয়ার পকেট। তো রানিং শব্দটা এখানে আসছে রান থেকে, এখানে রানিং কিন্তু একটা জিরান্ড। শি ইজ নোন ফর টকিং কোয়াইটলি। দেখো টক কথাটা থেকে আসছে, এখানে এটা জিরান্ড হিসেবে কাজ করবে। মাই হাইলাইট ওয়াজ ভিজিটিং নিউ ইয়র্ক। ভিজিট থেকে ভিজিটিং, এখন তুমি বলতে পারো যে এটা ভার্ব না কেন, এটা ভার্ব হিসেবে কাজ করছে না কেন, এটাই আসলে আমাদেরকে চিনতে পারতে হবে। পরীক্ষা কিন্তু এই লাইনটা তুলে দিয়ে বলবে শি ইজ নোন ফর টকিং কোয়াইটলি, এটা এটা কি? তখন তুমি উত্তর করবে এটা একটা নাউন এবং এটা একটা জিরান্ড। তো দেখো আমরা যে শুরুতে সূত্রটা শিখেছিলাম সেই সূত্র দিয়ে কিন্তু প্রত্যেকটা সমাধান করা যায়। শি ইজ নোন ফর টকিং কোয়াইটলি, তাকে মানুষ, সে খুব আস্তে আস্তে কথা বলে, টকিং কোয়াইটলি, তাকে মানুষ চেনে কারণ সে আস্তে আস্তে কথা বলে। তো প্রশ্ন হবে তাকে মানুষ কি জন্য চেনে, কি, হোয়াট? তো দেখো টকিং কোয়াইটলি কি দ্বারা উত্তর করা যাচ্ছে, কি দ্বারা তাকে মানুষ চেনে? টকিং কোয়াইটলি, অর্থাৎ আস্তে আস্তে কথা বলার জন্য। মাই হাইলাইট ওয়াজ ভিজিটিং নিউ ইয়র্ক, আমার হাইলাইট কি ছিল? তুমি যদি প্রশ্ন করো আমার হাইলাইট বা আমার উদ্দেশ্য কি ছিল, হোয়াট ওয়াজ মাই হাইলাইট? ভিজিটিং নিউ ইয়র্ক। তাহলে এখানে উত্তর পাওয়া যাচ্ছে ভিজিটিং নিউ ইয়র্ক। তাহলে ভিজিটিং শব্দটা এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। রানিং দ্য টেপ উইল ক্লিয়ার দ্য এয়ার পকেট, প্রশ্ন হচ্ছে কি করলে এয়ার পকেট ক্লিন হবে? কি করলে, কি কথাটা দিয়ে, হোয়াট, হোয়াট উইল ক্লিয়ার দ্য এয়ার পকেট? রানিং দ্য টেপ ওয়াটার। ঠিক আছে, তাহলে দ্যাটস দ্য থিং। তুমি যদি একটা কখনো কনফিউজড হয়ে যাও, তুমি জাস্ট হোয়াট, হু, হোম দ্বারা প্রশ্ন করবা, দ্য অ্যান্সার উইল বি ইয়োর্স। তাহলে এটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করে না, এটা নাউন হিসেবে কাজ করে। এবং তাহলে আমরা দেখলাম যে নাউন হিসেবে কিভাবে কাজ করে, আইএনজি যুক্ত থাকবে। যখনই কোথাও আইএনজি পাবা ধরে নিবা হয় এটা জিরান্ড হবে, না হলে এটা হবে পাস্ট পার্টিসিপল, সরি এটা হবে পার্টিসিপল, হয় এটা হবে জিরান্ড না হলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত কিন্তু আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। বি কেয়ারফুল কথাটা বলে দিয়েছি, বি কেয়ারফুল। তাহলে যখনই কোথাও আইএনজি পাবা ধরে নিবা হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল বোঝানো হচ্ছে, না হলে জিরান্ড বোঝানো হচ্ছে। এখন কিভাবে তুমি পার্থক্য করবা? ওই যে কি দ্বারা প্রশ্ন করবা, যদি এটা নাউন মনে হয় তাহলে সেটা জিরান্ড, আর যদি নাউন না মনে হয় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। দুটাতেই কিন্তু আইএনজি থাকবে। দেখো not every word that ends in ing is a gerund. Present participles are formed from verbs এবং তারাও কিন্তু ing দিয়ে শেষ হয়। এবং gerund এবং present participle দেখতে হুবহু একই একই শব্দ, শুধুমাত্র ব্যবহারের উপর ভিত্তি করে আমরা একটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল আর একটাকে বলবো gerund। ঠিক আছে, দেখো gerund কিভাবে ব্যবহৃত হয়, নাউন হিসাবে, আর প্রেজেন্ট পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় বা টেন্সের ভার্বের টেন্স হিসেবে ব্যবহৃত হয়। হয় তারা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না হলে অ্যাডজেক্টিভ। যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হবে জিরান্ড। দেখো আই লাইক বেকিং, এটা কিভাবে পারা যাবে? তুমি প্রশ্ন করলে আমি কি পছন্দ করি, আই লাইক বেকিং। আমি কি পছন্দ করি, আমি বেকিং পছন্দ করি। তাহলে এটা কি? এটা একটা জিরান্ড। ওই যে প্রথমে সূত্র শিখলাম, হোয়াট, হু, হোম, কি, কে এবং কাকে, কি কে কাকে দিয়ে প্রশ্ন করলে আমি কি পছন্দ করি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আই নিড সাম বেকিং পাউডার, এইখানে খেয়াল করো এখানেও কিন্তু আইএনজি আছে। এখানে পাউডার, কি পাউডার? এখানে দেখো দিস ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আমার কি দরকার? আমার কিন্তু পাউডার দরকার। আমার কি ধরনের পাউডার দরকার?
তখন কিন্তু ওই পাউডারটার একটা বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, এইটা তখন কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এইখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু জিরান্ট না, এইটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। কি দরকার? আমার পাউডার দরকার। তাহলে পাউডার এখানে নাউন। কি ধরনের পাউডার? উত্তর হলো বেকিং পাউডার। যখন কোনো নাউনকে কোনো কিছু দ্বারা বিশেষায়িত করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে বেকিং শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু জিরান্ট না। আশা করি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, রাইট? শি ওয়াজ বেকিং আ কেক। সে কি করছিল? সে কেক বেক, সে কি বেক করছিল? সে কেক বেক করছিল। দেখো পরীক্ষা প্রশ্ন, সে কি, এখানে এইটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল। শি ওয়াজ বেকিং আ কেক, একই বেকিং দিয়ে কিন্তু তিনটা শব্দ। এখানে বেকিংটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা কিন্তু জিরান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে না। সে কি বেক করছিল? এখানে নাউন হচ্ছে কেক, সে কেক বেক করছিল। ঠিক আছে, তাহলে প্রশ্নটা করতে হবে সে কি বেক করছিল? সে কেক বেক করছিল। তো এখানে বেক শব্দটা না, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তো দেখো পরীক্ষায় 3টা লাইন তুলে দিয়ে বলতে পারে যে কোথায় কি হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন এগুলো প্র্যাকটিস করতে গেলেই জাস্ট বুঝে যাব। আমরা জাস্ট আর অল্প একটু পড়া আছে, তারপরে প্র্যাকটিস করতে যাব। প্র্যাকটিস করলেই আমাদের পুরোপুরি ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে। তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব। এবার দেখো নন কাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন, এটাতে খুব একটা আমাদের জটিলতা নাই, এখান থেকে খুব একটা আহামরি প্রশ্ন আসে না। যে সকল জিনিস কাউন্ট করা যায় না, গণনা করা যায় না, এটা তোমরা ছোটবেলা থেকেই পারো। যেমন মিউজিক, মিউজিক একটা গানের তুমি গান কিন্তু তুমি কাউন্ট করতে পারবে না, রাইট? বরফ তুমি কিন্তু কাউন্ট করতে পারবে না যে এখানে কয়টা বরফ আছে। তুমি যদি সাইবেরিয়ায় চলে যাও তুমি কখনোই কাউন্ট করতে পারবে না যে কয়টা বরফ আছে, তাই না? তো এগুলো যেমন বাতাস কাউন্ট করা যায় না যে কয়টা বাতাস আছে, তাই না? এগুলো কাউন্ট করা যায় না। পরিমাপটা মাপা যায় কিন্তু এক্স্যাক্টলি কাউন্ট করা যায় না, একটা দুইটা তিনটা চারটা এভাবে সংখ্যায় কাউন্ট করা যায় না। তারপর সততা, ধৈর্য, এগুলো কিন্তু কাউন্ট করা যায় না। তো এই জিনিসটা একবার দেখে নিতে হবে, একবার রিডিং পড়ে নিতে হবে। গ্র্যাভিটি, গ্র্যাভিটি পরিমাপ করা যায় কিন্তু কয়টা গ্র্যাভিটি আছে এখানে, এই ধরনের কিন্তু কাউন্ট করা যায় না। তো যেগুলো কাউন্ট করা যায় না সেগুলোকে বলে আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্ট করা যায় কোনগুলা? যেগুলো কাউন্ট করা যায়, এখানে বিড়াল, 10টা মানুষ, 5টা মোবাইল, এই ধরনের জিনিস, ডিভাইস, এগুলোকে কাউন্ট করা যায়। তো এটা তুমি দেখলেই বুঝতে পারবা কোনটা কাউন্ট করা যায় নাম্বারে, 1 2 3 4 করে কাউন্ট করা যায়, সেইটাকে বলা হবে কাউন্টেবল নাউন। যেটা কাউন্ট করা যাবে না সেটাকে বলে আনকাউন্টেবল নাউন। এটাতে খুব একটা টাইম নষ্ট করা দরকার আমাদের নাই। আমাদেরকে পড়তে হবে ভার্বাল নাউন, এটাই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটু আগে আমরা কিন্তু শিখে এসেছি, একটা প্রশ্ন শিখে এসেছি, শিখবো আবার আরেকবার ভার্বাল নাউন কাকে বলে। দেখো ভার্বাল নাউন জিনিসটা কিন্তু খুবই মজা। ভার্বাল নাউন ইজ এ নাউন that has no verb like activities বা no verb like properties, যদিও এটা ভার্ব থেকেই আসে। তাহলে ভার্বাল নাউন এমন একটা নাউন যেটা মূলত ভার্ব থেকে আসে কিন্তু সেটার ভার্বের মতো কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো প্রপার্টি নাই। সেটা কি? আ বিল্ডিং, অ্যান অ্যাটাক, আর ডিসিশন। খেয়াল করো, আ বিল্ডিং, বিল্ডিং, এটা একটা বিল্ডিং। বিল্ডিং কথাটা যদি সেন্টেন্সে ব্যবহৃত হতো, হি ইজ বিল্ডিং আ ওয়াল, তখন কিন্তু সেটা ভার্ব হতো। কিন্তু দিস ইজ আ বিল্ডিং, এটা কি? এটা একটা বিল্ডিং, দেখতে ভার্বের মতো কিন্তু এটা একটা নাউন, এটাকে বলা হয় ভার্বাল নাউন। ঠিক আছে? অ্যান্ড অ্যাটাক, আমাদের উপর একটা অ্যাটাক আসলো, যখন এইভাবে বলা হবে তখন কিন্তু সেটা ভার্বাল নাউন হিসেবে ব্যবহৃত হবে। আর ডিসিশন, দেখো ডিসাইড থেকে ডিসিশন কথাটা এসেছে, জন্ম ভার্ব থেকে কিন্তু এটা একটা নাউন হিসেবে কাজ করে, ভার্বের মতো কোনো প্রপার্টি তার নাই। তখন এই জিনিসগুলোকে বলা হয় ভার্বাল নাউন। এবং দ্য রাইটিং অফ আ গুড লেটার ইজ ডিফিকাল্ট, দেখো যখন কোনো একটা ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, তার পূর্বে যদি দা এবং পরে যদি অফ থাকে তখন সেটাকে বলা হবে ভার্বাল নাউন। দ্য রাইটিং অফ, যদি এইরকম একটা কম্পোজিশন কোথাও পাও, প্রথমে দা, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অফ, যদি এরকম একটা কম্পোজিশন কোথাও পাও, ধরে নিবা এই কম্পোজিশনটাকে বলা হয় ভার্বাল নাউন। এটা খুব গুরুত্বপূর্ণ কম্পোজিশন, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। আমরা আজকের এই এখন আমরা কতবার, তাহলে শুরুতে থাকবে দা, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অফ, এইরকম থাকে, তখন সেটাকে বলা হবে ভার্বাল নাউন।
তো 9 রকম নাউন আছে, 9 রকম নাম কিন্তু আমরা পুরোপুরি পড়ে ফেলতে পারলাম। আমরা এবার প্র্যাকটিস। মানি কেন আনকাউন্টেবল? মানি জিনিসটা আনকাউন্টেবল। তুমি কিন্তু মানি, এখানে ও প্রশ্ন করেছে, খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে মানি কেন আনকাউন্টেবল ও একটা প্রশ্ন করেছে। টাকা মানে এখানে এক্স্যাক্টলি মানি বলতে বোঝানো হচ্ছে যে টাকা, এটা টাকার মধ্যে যে ভাগগুলো পরবর্তী মানির মধ্যে যে ডলারটা কাউন্টেবল নাউন, আমাদের দেশের টাকা কাউন্টেবল, কিন্তু মানি শব্দটা অ্যাকচুয়ালি মানি জিনিসটা আনকাউন্টেবল। মানির যে প্রপার নাউন গুলো ডলার, রুপি, এইগুলো কাউন্টেবল, বাট এক্সাক্ট দ্য ওয়ার্ড মানি ইজ অ্যাকচুয়ালি আনকাউন্টেবল। এটাই কিন্তু, এটা কনফিউজ করার জন্য এটাই কিন্তু পরীক্ষায় আসতে পারে। এখানে যেগুলো দেওয়া আছে দিজ আর অল আনকাউন্টেবল নাউন। আচ্ছা, যেমন মেটাল, কনক্রিট, এগুলো সব আনকাউন্টেবল নাউন। আমরা এখন প্রশ্ন সলভ করব, ঠিক আছে? তো দ্রুত উত্তর দিতে পারে। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স। দেখি এটা উত্তর দিতে পারো, যে কে বলতে পারবে যে কোনটার কি উত্তর হবে। বলো যে দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, এটা তো পড়া হয়ে গেছে, এটা ভার্বাল নাউন, মাত্র পড়ালাম। মাটন, মাটন কি? মাটন ইজ অ্যান কি ধরনের? এটা কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন নাকি? মাংস, এটা কি ধরনের নাউন? আমরা এতক্ষণ যা পড়লাম সেখানে কি এই জিনিসটা ছিল কিনা? 2 এর সি, একজন উত্তর করেছে ম্যাটেরিয়াল নাউন, সাইফুল বাবু, ভেরি গুড। হাইড্রা ভালগারিস বলেছে এটা একটা মাটন, একটা প্রপার নাউন। মাটন মানে মাংস, গরুর মাংস আছে, কুকুরের মাংস আছে, ভেড়ার মাংস আছে, তাহলে এটা আর যাই হোক প্রপার নাউন হবে না। মাটন কনক্রিট নাউন, এখানে তো অপশনই দেওয়া নেই। চমক বলেছে কমন নাউন, ইয়েস দিস ক্যান বি আ কমন নাউন। নো মিন্স নো বলেছে কমন নাউন। আকরামুল বলেছে প্রপার নাউন। একের এ মিনহাজ বলেছে একের এ। কাউসার চৌধুরী বলল 2 এর সি ম্যাটেরিয়াল নাউন। রাতুল, আচ্ছা কি নাউন? দেখো, খাসির মাংস, গরুর মাংস, সব তো এখানে মাটন, মাটন মানে কি? খাসির মাংস, রাইট? তাহলে এটা একটা স্পেসিফিক মাংস, তো কমন নাউন না, এটা একটা স্পেসিফিক মাংস। তো খেয়াল করো, যেহেতু একটা স্পেসিফিক মাংস মাটন, এটাকে প্রপার নাউন বলা যেতে পারে। তবে মাটন বলতে ভেড়ার মাংস, মেষের মাংস, এটা মূলত এইটা আলাদা করে একটা নাউনকে স্পেসিফাই করা হয়। যেহেতু এখানে মেটেরিয়াল নাউনটা অপশনে দেওয়া আছে, যদি এই ধরনের মেটেরিয়াল নাউন অপশনে দেওয়া থাকে, বিসিএস পরীক্ষায় বেশ কয়েকবার এই প্রশ্নটা আসছে, এবং যেহেতু এইটা আছে যে মেটেরিয়াল নাউন, এটা যদি আমরা আলোচনা করিনি, কিন্তু এটা একটা নতুন আমরা শিখে নেব। এক্স্যাক্টলি যদি মেটেরিয়াল নাউন শব্দটা অপশনে থাকে আর জিনিসটা যদি ম্যাটেরিয়ালিস্টিক হয়, তাহলে আমরা মেটেরিয়াল নাউন দাগাবো। তবে যে অর্থে তোমরা বলছো, এটা কিন্তু একটা, আর যাই হোক অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা কিন্তু প্রপার নাউন। যে উত্তর দিয়েছে ঠিক বলেছে, প্রপার নাউন হবে। আমি একটু আগে একটা বলতে ভুল করেছিলাম, প্রপার নাউন হতে পারে। কেউ যদি এটাকে প্রপার নাউন বলতে চায়, দ্যাট ক্যান বি এ অ্যান্সার। তো প্রপার নাউনের চেয়ে বেটার একটা উত্তর এখানে দেওয়া আছে, ম্যাটেরিয়াল নাউন। আমরা এটাকে ম্যাটেরিয়াল নাউন উত্তর। তাহলে এটা আমাকে 38তম বিসিএস এর যে উত্তর হবে অপশনে থাকে। প্রপার নাউনের চেয়ে ভালো উত্তর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি শেখাতে পারলাম। এইটা উত্তর করো। আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল, এটা দ্বারা কি বোঝায়? ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। এই ধরনের প্রশ্ন করা আসলে বোকামি, কারণ আমরা আসলে নাউন পড়ছি। নাউন তাহলে সকল প্রশ্নের উত্তর হবে নাউন। দেখো, আমি এমন একটা প্রসেসে আছি, আমি আমার স্টোরির জন্য ম্যাটেরিয়াল কালেক্ট করছি। প্রশ্ন হবে আমি কি কালেক্ট করছি? ম্যাটেরিয়াল। তাহলে আমি কি কালেক্ট করছি? যখন উত্তরটা আমি ফিরে পাচ্ছি ম্যাটেরিয়াল, তাহলে খুব সহজ কথা যে এটার উত্তর হবে ম্যাটেরিয়াল, উত্তর হবে নাউন। দ্যাটস ইট। তো আশা করি এটা প্রশ্ন কি করলে উত্তর পাওয়া যাবে। এইটা বলো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল কি ধরনের নাম? তুমি আর তোমরা আমাকে বলো যে ক্যাটেল কি ধরনের নাম?
হ্যাঁ, সেই প্রশ্নগুলো আমরা আর করবো না, যে এটা জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ক্যাটেল কি নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন কি ম্যাটেরিয়াল নাউন? ফয়জুর রহমান বলেছে কালেকটিভ নাউন। রাজ, লিমন ইসলাম রাজ বলেছে কমন নাউন। পারভেজ হাসান নিয়াল বলেছে 4 কালেকটিভ নাউন। রায়হান চৌধুরী বলেছে কমন নাউন। কাউসার বলেছে এটা ম্যাটেরিয়াল নাউন। বর্তি চাকমা সে বলেছে কমন নাউন। বর্ষা বলেছে কমন নাউন। আফসানা জিনিয়া, জান্নাতুন প্রান্তি, বর্তি চাকমা, আহসানুল হক সবাই এক একজন এক এক। ক্যাটেল দ্বারা সকল গবাদি পশু, গরু মহিষ এগুলা বোঝানো হয়, সেজন্য যেহেতু এটা বোঝানো হয় সেজন্য এটা একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, একটা টিম বোঝানো হয়। আর ক্যাটেল, তুমি এই ক্যাটেলটা নিয়ে যাও ওখানে, তো এইখানে ক্যাটেল দ্বারা এটাকে কালেকটিভ নাউন। এইগুলো কিন্তু অলরেডি পরীক্ষা, সেগুলো কনফিউজিং একটা জিনিস অনেকভাবে চিন্তা করা যায় নাউনের ক্ষেত্রে। যেহেতু অনেকভাবে চিন্তা করা যায়, পরীক্ষা হলে অনেক রকম উত্তর হতে পারে। তো এইখানে আমরা এই জিনিসটা জেনে রাখবো যে এটা একটা দল বোঝানো হচ্ছে, একটা গরুর পাল। তো এটা কালেকটিভ, কিন্তু অনেকে কিন্তু কমনও চিন্তা করেছো। ইন দ্যাট কেস একটু আগে বললাম যে যেটা হাতে ধরা যায়, ম্যাটেরিয়াল থাকলে ম্যাটেরিয়াল দাগাবা, অনেকে ম্যাটেরিয়াল বলেছো। যাই হোক, এই ধরনের জিনিসগুলোকে মূলত গার্ল কি ধরনের নাউন? গার্ল, এইটা কারো ভুল হওয়ার কথা না, সবার কাছ থেকে এক উত্তর আশা করতেছি। বলে কমন, তোমরা বলো সবাই, সব বিসিএস এর প্রশ্ন। এইবার 5 বি উত্তর আসছে। সাইফুল বাবু বলেছে 5 বি। আকরামুল হক বলেছে সি। ভাইয়া তুমি কি গার্ল ইজ এ কমন নাউন, দ্যাটস ইট। গার্ল একটা কমন নাউন, কারণ পৃথিবীর সকল মেয়েকে একটা গ্রুপে বোঝানো হয়, পৃথিবীর সকল মেয়েকে সাধারণভাবে বোঝানো হয়, তাহলে এটা একটা কমন নাউন। আচ্ছা, এইটা একটা মজার জিনিস। 5 নাম্বার প্রশ্ন, দেখি এইটা কে পারে। প্র্যাকটিস, এইটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? নাউন পড়াচ্ছে বলে যে নাউন হবে, এইটা বলো। নাউন, প্র্যাকটিস নাউন নাকি অ্যাডজেক্টিভ? আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ঠিকঠাক উত্তর দিয়েছো, এবং সবাই, ফাহিম ইসলাম বলেছে এটা একটা কমন। এখানে প্র্যাকটিসের কি উত্তরটা কি হবে? প্র্যাকটিস এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? সবাই বলেছে নাউন। এখানে তৌফিকুর রহমান মিনাজ বলেছে ভার্ব। একজন ভুল পথে গেছে। তো এইখানে এই জিনিসটা ভালো করে শিখিয়ে দিই। দেখো, প্র্যাকটিস যখন সি থাকবে, সি থাকলে সেটা নাউন, প্র্যাকটিস অর্থ অনুশীলন। আর প্র্যাকটাইজ যখন এসি থাকবে, এসি থাকলে হলো সেটা ভার্ব, সেটা হলো অনুশীলন করা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো প্র্যাকটিস আর প্র্যাকটাইজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে খেয়াল করে, এই জিনিসটা কিন্তু অনেকেই পারে না। কি করি? প্র্যাকটিস করি। দ্যাটস গুড যে কি করি প্র্যাকটিস করি, কিন্তু প্র্যাকটিসে বানানটা দিয়ে আসলে মেইন কথাটা। সিই অর্থ হলো নাউন, প্র্যাকটিস, প্র্যাকটাইজ যখন এসি থাকবে তখন উত্তরটা হচ্ছে কিন্তু ভার্ব। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, তো এখানে দেখো যে উইজডম, পরীক্ষায় যখন প্রশ্ন আসে উইজডম কি, তুমি বাবা বলবা যে ডম কথাটা আছে, ডম মানে কি নাউন। কোনো কিছু সে যদি ডম থাকে তাহলে সে নাউন। ফ্রিডম, উইজডম, বোরডম, দ্যাটস দ্য থিং। এইবার কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা বোঝা যায় যে কোনটা? দেখো, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল হচ্ছে গরুর মাংস, মিট। গ্রুপ ম্যাটেরিয়াল না। সিরিয়াস ধরতে পারবা না। পার্টি, পার্টি কি তুমি হাতে ধরতে পারবা নাকি? তাহলে অ্যান্সার হচ্ছে মিট। এখানে ম্যাটেরিয়াল নাউন কোনটা? ম্যাটেরিয়াল নাউন হলো মিট, রাইট? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? এখানে এরকম প্রশ্ন আসতে পারে। দেখুন, রিভার মানে সকল নদী, তাহলে সকল নদীকে একসাথে বলা হচ্ছে কমন নাউন। আমরা জানি যে বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা, সো দ্যাটস দ্য থিং, এটা একটা কমন নাউন। আচ্ছা, এইটা বলো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রাইস?
এখানে যে অপশনগুলো আছে সেই উত্তর দিবে ভাবে 9 এর এ, 9 এর বি, 9 এর সি, 9 এর ডি, ভাবে 9 লিখে উত্তর দিবা, শুধু এবিসিডি লিখে দিবা না, তা না হলে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, উত্তর দাও যে 9 এর, তাহলে অনেকেই ঠিকঠাক উত্তর দিচ্ছ। রাইস পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে, রাইস কি? 9 এর ডি, রাইস কেউ বলেছে মেটেরিয়াল নাউন, একজন বলেছে 9 এর বি কমন নাউন। আচ্ছা, ওই তো বললাম নাউনকে অনেকভাবে চিন্তা করা যায়, চিন্তা করতে গেলে আসলে বিপদ হয়ে যায়, এটা এক একভাবে চিন্তা করা যায়। 9 হলো কমন নাউন, এটা এক একজন, ঠিক আছে। 9 এর সি, একজন বলে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আর যাই হোক রাইস কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এই ভুল কখনো করো না ভাইয়ারা। প্রিয়া বলেছে 9 এর ডি। আচ্ছা, তো দেখো আমরা জানলাম যে মেটেরিয়াল নাউন অপশনে থাকলে মেটেরিয়াল নাউন বেশিরভাগ সময় উত্তর হবে রাইস, সল্ট, মিল্ক, মাটন, এগুলো হলো মেটেরিয়াল নাউন। মূলত এই জায়গা থেকেই পরীক্ষা প্রশ্ন আসে। এই 4টা উদাহরণ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। রাইস, সল্ট, মিল্ক, মাটন যদি কখনো থাকে ধরে নিবে এটা একটা মেটেরিয়াল নাউন। এবং যারা পেরেছো ভেরি গুড, যে মেটেরিয়াল নাউন বলতে পেরেছো, ভেরি ভেরি গুড। যারা পারলা, মেজবাউর রহমান, সুমি আক্তার, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখানে একজন বলছো যে প্র্যাকটিস একটা অ্যাডজেক্টিভ, ও এটা বলছে অনেক সময় প্র্যাকটিস এইটুকু জানতে হবে। আচ্ছা, এইটা বলো যে কোনটা এখানে ভার্বাল নাউন। দেখি 10 কে ভালো করে ক্লাস করেছে, যারা ক্লাস করেছো 10-এর কত উত্তর, উত্তর দাও। 10টাতে বোঝা যাবে যে আসলে কে কতটুকু ভালো করে ক্লাস করেছো। কোনটা ভার্বাল নাউনের উদাহরণ? ভার্বাল নাউন চিনবো কিভাবে আমরা? লিমন ইসলাম রাজ, ও উত্তর দিল বি। বাকিরা কি বলো? মোহাম্মদ আকরাবুল বলল বি, সাইফুল বাবু ও বলল বি, ভেরি গুড। আফসানা জিনিয়া ও বলল বি, নট ব্যাড। চমক বলল বি, ফয়জুর রহমান বি, লিমন ইসলাম রাজ বি, সুমি আক্তার ও এতক্ষণ পরে নাউন কিসের উত্তর দিচ্ছে? 10-এর বি। ও ফ্যান্টাস্টিক। মাহাজাবিন সারা, সবাই খুবই ভালো, যে সবাই খুব ভালো উত্তর দিতে পেরেছো। দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, তাহলে দ্যাটস দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি 10-এর বি। কিভাবে এটা হবে? ভার্ব প্লাস আইএনজি, তার পূর্বে যদি দা থাকে এবং তারপরে যদি অফ থাকে তখন সেটাকে ভার্বাল নাউন বলে। এই সূত্র কিন্তু আমরা একটু আগে পড়ে এসেছি। তাহলে এখানে রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, সো দিস ইজ আ ভার্বাল নাউন। আশা করি এটা উত্তর করতে পারবা। ফ্যান্টাস্টিক। দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, দ্যাট ইজ দ্য রুল অফ ভার্বাল নাউন। তাহলে একটা খুব ডায়মন্ড জিনিস কিন্তু আজকের ক্লাসে শিখিয়ে দিলাম, যেটা তুমি উত্তর করতে পারবা। আর্মি, এটা একটা টিম বোঝানো হচ্ছে, তাহলে এটা একটা কালেকটিভ নাউন, রাইট? আচ্ছা, বয়, একটা সকল পৃথিবীর বয়কে বোঝানো হচ্ছে, তাহলে এটা একটা কমন নাউন। এগুলো কিন্তু আমরা পড়ে পড়ে যাচ্ছি। ওয়াটার, ওয়াটার কিন্তু দেখো, ওয়াটার কিন্তু একটা ম্যাটেরিয়ালিস্টিক নাউন। ম্যাটেরিয়ালিস্টিক নাউনগুলো কি কি আমি এটা পড়িয়ে পড়িয়ে দিচ্ছি, সবগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করবো তা কিন্তু না, ঠিক আছে। নিচের কোনটা কালেকটিভ নাউন দেখি, এখানে বলো তো 14 নম্বরের উত্তর দাও। এবার 14 নম্বরের উত্তর দাও। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 14। 14 এর এ বি সি ডি কোনটা হবে উত্তর? কোনটা কালেকটিভ নাউন? ও একজন উত্তর করেছে কালেকটিভ নাউন, এখানে উত্তর হবে বয়। একজন উত্তর করেছে লাইব্রেরি, একজন উত্তর করেছে বুকস, একজন উত্তর করেছে মান্থ। তাহলে আর কোনোটাই বাকি থাকলো না উত্তর করাতে। তো দেখো এগুলো কিন্তু সব অলরেডি প্রশ্নগুলো এসে, ঠিক আছে। লাইব্রেরি 10-এর বি একজন উত্তর করেছে। তাহলে এইখানে খেয়াল করো, যখন একটা সংগ্রহকে বোঝানো হয়, একটা সমষ্টিকে বোঝানো হয়, সেইটাকে বলে কালেকটিভ নাউন। তোমাদেরকে আর আমি ডাকছি না। দেখো মান্থ, বয়, বুকস, এর যে খুব গুরুত্বপূর্ণ হলো কালেকটিভ নাউন হলো একটা সমষ্টি। তাহলে লাইব্রেরি এটা হলো একটা বইয়ের সমষ্টি। তো মূলত সেই চিন্তা করে এখানে উত্তর হবে আসলে লাইব্রেরি। নিচের কোনটা কালেকটিভ নাউন? লাইব্রেরি। একইভাবে অডিয়েন্স, জুরি, এই সবগুলোই হলো তোমার কালেকটিভ নাউন, ঠিক আছে। লাইব্রেরি ইজ দ্য অ্যান্সার। শিখে রাখতে হবে যারা ক্লাসটা করলা, আজকের পর এই এমসিকিউটা যদি কখনো আসে তুমি এটা কখনোই ভুল করবা না। ক্লাস করছি, ক্লাস করতে করতে আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা,
এখানে যা যা পড়াচ্ছে প্রশ্ন করছি না যে এগুলো সব নাউন হবে, তো নাউন যেহেতু হবে। এইটা বলো 19, আশা করি সবাই পারবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ধরনের নাউন। 19 নম্বরের উত্তর দাও। উনিশের ডি অ্যাবস্ট্রাক্ট নাউন। সাইফুল বাবু, মোহাম্মদ আকরামুল, লিমন, ফয়জুর, ফাতিম, ফাহিমা, ভেরি গুড। হাইড্রা ভালগারিস, ছেলেটা কে? সুলতান মোহাম্মদ মুরাদ। অ্যাবস্ট্রাক্ট নাউনের সবগুলো কিন্তু ওই বক্সটা পড়ে ফেলতে হবে। আচ্ছা, খুবই ভালো। আর কি কি অ্যাবস্ট্রাক্ট নাউন আছে? অনেস্টি, কাইন্ডনেস, ফ্রিডম, ইলনেস, এই সবগুলা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? আচ্ছা, সো আচ্ছা, এবার হলো ফ্লক। ফ্লোক কি ধরনের? ফ্লোক হচ্ছে একটা সমষ্টি, এটা একটা কালেকটিভ নাউন। তোমরা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই, ফ্লক বলতে বোঝানো হয় প্রাণীর দল। একটা প্রবাদ আছে, ব্ল্যাক বার্ডস অফ সেম ফেদার ফ্লক, অর্থাৎ কি ধরনের লোক এক, হ্যাঁ, তো বার্ডস অফ সেম ফেদার ফ্লক ফেদার, এইখানে ফ্লক কথাটা বেশ গুরুত্বপূর্ণ। ফ্লক মানে হচ্ছে প্রাণীর দল, এই কথা মনে রাখি। আচ্ছা, এগুলো বাকিগুলো তোমরা পারবা, এতে কোনো সন্দেহ নাই। একটু কঠিন যদি জিজ্ঞাসা করি, এইটা বলো, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ড ইজ কেমিস্ট্রি? 23 নম্বর প্রশ্নের উত্তর বলো। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ড ইজ কেমিস্ট্রি? রসায়ন। এটা কি ধরনের ডি অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমিস্ট্রি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এটা বললা। অনেকে বললে যে সাউন্ড প্রবলেম হচ্ছে, আমার এখানে নিয়ন্ত্রণ নাই কোনো। আচ্ছা, এত ভুল হচ্ছে কেন আমি ঠিক জানি না। দেখো, খুব সুন্দর। যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের বক্সটা সে খুব ভালো করে পড়েছিল। আর্ট, সায়েন্স যেমন গ্রামার, মিউজিক, কেমিস্ট্রি ইত্যাদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য করা হয়। আমরা আজকে যে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়েছি, সেইখানে যে উত্তর দিয়েছে আজকে তাহলে সেরা উত্তরদাতা, এইখানে আমি যাকে পেলাম, যে 23-এর ডি উত্তর দিয়েছে, সেই ছেলেটা কে? আহসানুল হক, সুলতান মোহাম্মদ মুরাদ। ফ্যান্টাস্টিক, এই দুইজন ফ্যান্টাস্টিক, খুবই ভালো। যারা ভুল, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য করা হয় আর্ট এবং সায়েন্সের নাম, যেমন গ্রামার, মিউজিক, কেমিস্ট্রি, এগুলো ব্যতিক্রমগুলোই পরীক্ষায় আসে, এবং আজকের ক্লাসটা মূলত ব্যতিক্রম নিয়েই। তুমি যদি ক্লাসটা শেষ করো, তুমি একটা পুরোপুরি ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবা। যা পড়ালাম সেগুলো ছিল থিওরির মধ্যে বেশ কিছু ব্যতিক্রম লুকিয়ে আছে, ব্যতিক্রমগুলো পড়ানোর জন্য আমরা প্রশ্ন সলভ করছি। এখন সেই প্রশ্ন সলভেই দেখা যাচ্ছে যে কেমিস্ট্রি, ফিজিক্স, গ্রামার, মিউজিক যখন এরকম সাবজেক্টের নাম থাকবে, তখন কিন্তু এগুলাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি জিনিসটা তুমি বুঝতে পারবে এবং আশা করি উত্তর করতে পারবা, রাইট? ঠিক আছে, ওকে। এইটা বলো, ইনফ্যান্সি। একইভাবে ইনফ্যান্সি কি উত্তর হবে? 25-এর কি উত্তর হবে? আচ্ছা, তো এখানে অনেকজন উত্তর দিয়েছো, খুব সুন্দর উত্তর দিলা যে ইনফ্যান্সি কি, এইটাতে আর কেউ কোনো ভুলে গেল না। এটা কিন্তু অনেকেই ভালো। মেজবাউর বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন, খুব ভালো। সুমি আক্তার এখন আগেরটাতেই পড়ে আছে। আমার এখানে আমি ঠিক নিশ্চিত না যে লোড হচ্ছে কিনা। মেহেদি আর নাফিসা এটাতে কেউ ভুল করেনি। ইনফ্যান্সি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই ভুলে কেউ যায় নাই। তাহলে দেখো, ইনফ্যান্সি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? আচ্ছা,
এজেন্সি, চাইল্ডহুড, ফাদারহুড, ইনফ্যান্সি সবগুলা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যে পিডিএফটা দিব, সেই পিডিএফটা পুরোটা একবার পড়ে ফেলবা, পুরোটা একবার পড়ে ফেলে নাউনের উপরে আর কোনো প্রশ্ন তোমাকে কেউ কখনো আটকাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। এখানে এগুলো সবগুলো উত্তর হবে নাউন। এই প্রশ্ন করার কোন মানে হয় না যে এটা কি হবে, এগুলো সবগুলো উত্তর হবে নাউন। এইখানে দেখো একজন প্রশ্ন করেছিল, এই ধরনের একটা প্রশ্ন করেছিল, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এইটা কি? ভার্ব, নাউন, জিরান্ড, অ্যাডভার্ব। দেখো ভার্বও আছে, নাউনও আছে, জিরান্ডও আছে। কি উত্তর দিবা, নাউন নাকি জিরান্ড? এইবার বলো দেখি কে কেমন পারো। প্রশ্ন নাম্বার 30। 30-এর কি উত্তর হবে? সুইমিং একটা গুড এক্সারসাইজ, এটার কি উত্তর হবে? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। অনেকে উত্তর দিচ্ছে সুলতান মোহাম্মদ মুরাদ, ফাহিমা ফাহিমা ফাইন, সবাই উত্তর দিয়েছে জিরান্ড। আচ্ছা, ভেরি গুড। আফরিনা উত্তর দিয়েছে জিরান্ড। তাহমিনা আক্তার তন্নি, আহসানুল হক, সবাই উত্তর দিয়েছে জিরান্ড। দ্যাটস গুড অ্যাকচুয়ালি, ভেরি ভেরি গুড। তোমরা কিন্তু ভালো উত্তর দিচ্ছ। আচ্ছা, ভেরি গুড আফরিনা। আচ্ছা, এখানে মেহেদি হাসান, আলাল আর্থিক, খুব সুন্দর নাম, আলাল আর্থিক, জান্নাতুন, প্রান্তি, কাউসার, সবাই উত্তর দিচ্ছ যে the answer is actually জিরান্ড, যখন এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। তুমি প্রশ্ন করবে কি গুড এক্সারসাইজ, উত্তর হচ্ছে সুইমিং। তো এখানে নাউনের সাথে সুইম থেকে আইএনজি যুক্ত হয় সুইমিং, তাহলে এটা তো নাউন তো বটেই, কিন্তু এটা একটা স্পেসিফিক টাইপ অফ নাউন। উত্তর হচ্ছে নাউনটা কি? নাউনটা হচ্ছে জিরান্ড। তাহলে আশা করি বুঝতে পেরেছো। নলেজ কিন্তু আমরা ধারণ করতে পারি না, নলেজ কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো এগুলো পরীক্ষায় আসছে, যেগুলো পরীক্ষায় আসছে আমি একবার করে দেখাই দেই। মাটন অলরেডি আমরা পড়ে ফেলেছি, মাটন একটা কি? মাটন একটা মেটেরিয়াল নাউন, রাইট? এটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। ওকে, এখানে সব নাউন হবে, আমি আর যেগুলো নাউন হবে সেগুলোতে কিন্তু আর আলোচনায় যাচ্ছি না। এইখানে খেয়াল করো নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। 35 নম্বর প্রশ্নের উত্তর দাও। ব্রেভারি, চাইল্ডহুড, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? পঁয়ত্রিশের বি, অনেকে উত্তর দিচ্ছ 35-এর বি, ভেরি ভেরি গুড। যে 35-এর বি, ফ্যামিলি 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 ফ্যামিলি, এটাতে সময় নষ্ট করা দরকার নেই, সবাই পারবা। তাকায় দেখলেই বুঝতে পারবা যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। যে ফ্যামিলি কিন্তু আমরা বুঝতে পারি, তবে ফ্যামিলি অনেকগুলো পরিবারের সমষ্টি, ফ্যামিলি একটা কালেকটিভ নাউন। তাহলে তো প্রশ্ন হবে তাহলে ফ্যামিলি কি নাউন? ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, রাইট? ফ্যামিলি কয়েকজন পরিবারের লোকের সমষ্টি। ক্রাউড, প্রশ্ন হবে ক্রাউড কি ধরনের নাউন? ক্রাউড একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, সো আমরা এটা কিন্তু উত্তর করতে পারবো। ওয়াটার হ্যাজ নো কালার, ওয়াটার কি ধরনের নাউন? ওয়াটার একটা মেটেরিয়াল নাউন। আজকে কিন্তু আমি তোমাদেরকে বেশ কয়েকবার মেটেরিয়াল নাউন, এটি কিন্তু আমাদেরকে বেশ কয়েকবার বিপদে ফেলেছে, তো বিপদটা থেকে উদ্ধার করলাম। আচ্ছা, এইটা বলো এখানে কোনটা হবে? স্টার্ট। 38 নম্বর প্রশ্নের উত্তর বলো। ড্যাশ অফ দ্য হিস্ট্রি অফ ওয়ার্ডস ইজ কল এটিমোলজি। স্টাডি, দা স্টাডি, স্টাডি নাকি টু স্টাডি? 38, দেখি কে কতটুকু ভালো ইংরেজি শিখেছ। দা স্টাডি, নো মিন্স নো। নো মিন্স নো তোমার আসল নামটা কি? একটু কমেন্ট করো তো, নো মিন্স নো মানে কি আবার? স্টাডি, ফাহিমা বলছে দা স্টাডি, সবাই, বাপ্পি মিয়া বলছে দা স্টাডি, তৌফিকুর রহমান মিনহাজ, সবাই বলছে দা স্টাডি, মেহেদি দা স্টাডি, আলাল আর্থিক দা স্টাডি, ভেরি গুড, সবাই পেরেছো এটা। তাহলে 38-এর উত্তর, এটা কিন্তু রাজশাহী ভার্সিটি ভর্তি পরীক্ষা ইউনিট বি, দা স্টাডি, দ্যাটস দ্য অ্যানসার, দ্যাটস দ্য অ্যানসার অ্যাকচুয়ালি। সো আচ্ছা, কাইন্ডনেস কি ধরনের? কাইন্ডনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো নাউন থেকে আমি আজকে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এতে তোমার কিন্তু, এতে আমি যা পড়ালাম তাতে তোমার 50% পড়া হলো। তুমি আমাদের যে লেকচার নোট যেটা আছে, যেটা আমরা পড়ালাম ক্লাসে, সেইটা
তুমি যদি একবার সলভ করো তাহলে তোমার 100% পড়া হয়ে যাবে। তুমি এখান থেকে আর কোনো ভুলই করবা না তুমি যদি নাউনের এই পুরোটুকু সলভ করো। আমরা এখানে যা যা দিয়েছি, তো এখানে আমাদের 2টা লেকচার নোট আছে অ্যাকচুয়ালি, আমরা দুটোই এক করে তোমাদেরকে আপলোড দিয়ে দিব। এখানে তুমি আমার ক্লাস শেষে এটা একবার পড়তে হবে। আমি তোমাদেরকে একটা ক্লিয়ার কাট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমরা চেষ্টা করেছি লেকচার নোটটাকে একটু উন্নত করে বানানোর, আমরা একটু চেষ্টা করেছি। তুমি ক্লাস শেষে এটা একবার পড়ে ফেলবা। তো আজকে আমাদের প্রথম লাইভ ক্লাস ছিল। আশা করি যারা আমাদের কোর্সে আছো, অ্যাকচুয়ালি এই মুহূর্তে যারা ক্লাস করছো বেশিরভাগই আমাদের এক্সক্লুসিভ ব্যাচের স্টুডেন্ট, জিকে ইংলিশ কোর্সের। আমরা নেক্সট ক্লাসটা থেকে অবশ্যই জুমে ক্লাস করব, এবং আজকের মতো ক্যাওয়া সাউন্ডের সমস্যা এগুলো কোনোটাই হবে না যখন আমরা জুমে ক্লাস করব। এবং আমরা যেভাবে খুব সুন্দর ক্লিয়ার কাট ক্লাস নেই, সেই সময় আমরা রেগুলার টাইমে রেগুলার ব্যাচের ক্লাস নিব। আর যারা লাইভ ক্লাস করছো আমাদের কোর্সে ভর্তি নিয়ে, তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। তবে আমরা কিন্তু রেগুলার এখন থেকে মোটামুটি ফ্রি লাইভ নিব। আজকে আমরা বেশ কিছু টেকনিক্যাল ছোট্টখাটো প্রথম দিকে টেকনিক্যাল সমস্যা পড়েছিলাম, পরে সেটা কভার করে ফেলেছি। নেক্সট ক্লাস থেকে আমরা এই সমস্যা আরো বেশি ক্লিয়ার করতে পারবো, সাউন্ডের সমস্যাটা আরো বেশি উন্নতি হবে, সমস্যাটা থাকবে না আশা করি। তো তোমাদের কাজ হবে নাউনের একটু পরীক্ষা নেওয়া হবে না, আরো দুটো টপিক পড়ানোর পরে একসাথে পরীক্ষা নেওয়া হবে। তবে যা পড়ানো হলো সলভ করতে হবে, এটা মাস্ট, যে এমসিকিউ গুলো সলভ করতে হবে এবং এই প্রত্যেকটা পেজ তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন কমেন্ট করেছে ভাইয়া প্রি মেডিকেল 2021 কি শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? আমি বলে দিই, প্রথমে শর্ট সিলেবাস পড়ানো হবে। তবে যারা কোর্স করছো, যদি ঘোষণা আসে যে ফুল সিলেবাস পড়তে হবে, তাহলে পরবর্তীতে আমরা ফুল সিলেবাস পড়িয়ে দিব, ঠিক আছে? তবে শুরুতে শর্ট সিলেবাস পড়ানো হবে, শুরুতেই আমরা ফুল সিলেবাস পড়িয়ে শেষ করে দিব না, শুরুতে শর্ট সিলেবাস শুরু হবে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা খালি আমাকে একটা জিনিস বলো, যারা এখানে 2022 সালের আছে, 2021 সালের আছে, আমরা একটা লং সিলেবাস ব্যাচ শুরু করতে যাচ্ছি। দীর্ঘ জিকে ইংলিশে আছো তারা যে টাকা পেমেন্ট করেছো সেটা মাইনাস হয়ে যাবে, অটোমেটিক সেই ব্যাচে শিফট করে যেতে পারবে, কোনো সমস্যা নেই। এটা কি ভালো হবে কিনা? একদম লং ব্যাচ, ধরো 120টার মতো ক্লাস হবে দীর্ঘ 6 মাস ধরে। এই বছরের শেষে গিয়ে আমরা কোর্স শেষ করব। কিন্তু ঝামেলা হচ্ছে এক্স্যাক্টলি আমরা জানি না তোমার এইচএসসি পরীক্ষা কবে হবে, সেই জন্য কিন্তু আমরা শর্ট সিলেবাস শুরু করেছি, যে এইচএসসি পরীক্ষার আগে যদি লং কোর্স শুরু করি, এটাতে বাচ্চা কাচ্চাকে আগ্রহী হবে কিনা সেটা তোমরা আমাকে বলো। এইচএসসি 22 এবং এইচএসসি 21 জন্য একদম ইন ডিটেইলস যে ক্লাস করে মোটামুটি কভার হয়ে যাবে ইনশাল্লাহ, মেডিকেল প্লাস একাডেমিক কভার হয়ে যাবে। তোমরা যদি আমাকে একটু জানাও যে কেমন হবে বিষয়টা, তাহলে আমরা কিন্তু এটা শুরু করব। আমরা একটা লং ব্যাচ শুরু করতে চাচ্ছি, যেটাতে লং ফুল সিলেবাস পড়ানো হবে, একদম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পুরো বই পড়ানো হবে, সাথে জিকে ইংলিশ পড়ানো হবে। যারা প্রি মেডিকেল কোর্সে আছো বা জিকে ইংলিশ কোর্সে আছো, যারা যে পরিমাণ টাকা পেমেন্ট করেছো সেই পরিমাণ টাকা সেখান থেকে মাইনাস হয়ে যাবে। তো কোনটা বেটার হবে, লং কোর্স বেটার হবে নাকি যে শর্ট কোর্স যেটা চলছে সেটাই বেটার? কোনটাতে বেশি রাজি? এখানে সবাই বলছে ভালো হবে, রাতুল চমক বলছে ভালো হবে, বাকিরা বলেছে আসলে যে অনেকে যারা শর্ট কোর্স করছে, হ্যাঁ ইন ডিটেইলস ভালো হবে। এখানে তৌফিকুর রহমান আচ্ছা, লিমন বলেছে 21 জন্য শর্টই বেস্ট, 22 জন্য এটা বেস্ট হবে। এই ক্লাসটা অবশ্যই ইউটিউবে দেওয়া হবে, একটু পরে ইউটিউবে দেওয়া হবে। রাতুল বলেছে কোর্স প্রাইভেট হবে, প্রাইভেট মানে কি? মোর আদার কোর্সে আমরা আজকের ক্লাসটা বাড়াবো না, এই ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়ে দিব। তোমাদের কাছে যারা ক্লাস করলাম সবাইকে আমি আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী লাইভ ক্লাসগুলোতে, এবং তোমাদের
1000 জন করবো এবং চিন্তা করবো না 3-4 ক্লাসের মধ্যে আমরা কয়েক হাজার স্টুডেন্ট একসাথে ক্লাস করবো লাইভে এবং আশা করি আমরা সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করে ফেসবুকেও পাবা ইউটিউবে দিব সেই লিঙ্ক থেকে পরবর্তী ক্লাসে আজকের মতো